যারা অ্যাটাকিংয়ে থাকেন তাদের বিশেষ একটা ক্ষেত্র তৈরি করে সুযোগকে কাজে লাগানো, সেটা যথার্থই কাজে লাগিয়েছে এবং এটা অপোনেন্টের জন্য একটা ত্রাস, কখন কীভাবে কোন পজিশন থেকে এসে বলটা শুট অন টার্গেটে যাবে। গেল রাতে একটা ম্যাচ হলো স্পেন এবং বেলজিয়ামের ম্যাচটা, এবং সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে শুরুতেই স্পেন কিছুটা খাই থাকলেও পরে 30 মিনিটে এগিয়েও গেছে। এরপরে আবার প্রথমার্ধেই তাদেরকে গোলটা শোধও দিয়ে দেওয়া হয়েছে। সেখানে বেলজিয়ামের মতো একটা দল কিছুটা ফার্স্ট হাফে তো চোখ রাঙানি দিয়েছে স্পেনকে। ফার্স্ট হাফে আসলে স্পেনের ভুল ত্রুটি আপনার চোখে কি পড়েছে? ধন্যবাদ। আসলে কোয়ার্টার ফাইনালটা এনিবডিজ ম্যাচ ছিল সত্যি কথা বলতে। স্পেন যেভাবে খেলছিল তাতে করে আক্রমণাত্মক খেলার মধ্যেই তারা ছিল। অপরদিকে বেলজিয়ামও কাউন্টার অ্যাটাক দিয়ে তারাও ফিরে এসেছিল যে লড়াইয়ে, এবং তারা যথেষ্ট মনসিয়ানার পরিচয় দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে শেষ হাসিটা তা স্পেনের দিকেই গেছে। স্পেন খুবই ভালো খেলেছে এবং তাদের আক্রমণাত্মক ফুটবলকে তারা এগিয়ে নিয়েই তারা সেমিফাইনালের টিকিট কাটতে সক্ষম হয়েছে। একটা বড় চেঞ্জেস ছিল ম্যাচে, যেখানে থিবো কোর্তোয়ার মতো অভিজ্ঞ গোলরক্ষক ইনজুরিতে পড়ে যাওয়ার কারণে এরপরে আরেকজন গোলরক্ষককে মাঠে নামানো, এবং তার বেশ কিছু ভুল ছিল। এই ভুলের মানে জায়গাগুলোকে কাজে লাগিয়ে কি স্পেন আর একটু এগিয়ে যাওয়াটা স্পেনের জন্য সহজ হয়েছে কিনা? হ্যাঁ, সেটাও অবশ্য ঠিক, কারণ সত্যি কথা বলতে ফার্স্ট 11-এ যে চয়েসটা থাকে সেটা যখন কিছুটা ব্যর্থই ঘটে, টিম স্পিরিটে কিছুটা হলেও একটু দোটানার মধ্যে টিমকে পড়তেই হয়। এবং থিবো কোর্তোয়া নামটাই কিন্তু অপোনেন্টের জন্য অনেকখানি ভয় ধরা নিয়ে হয়ে থাকে। অবশ্যই সেটাও একটা বড় দিক, কারণ যিনি গোলকে আগলে রাখার মধ্যে পরীক্ষিত, তার অনুপস্থিতি অপোনেন্টের জন্য সত্যি কথা বলতে তাদের কিছুটা সুযোগ কাজে লাগিয়ে দেয়। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। মানসিকভাবে এরপরে আমরা ম্যাচে ওই যে যেমনটা আমাদের স্টোরিটা আমরা দেখছিলাম, সেখানেও ছিল যে এখানে শুধু প্লেয়াররাই খেলেননি, কোচরাও খেলেছেন, এবং কোচদের সেই খেলায় সুপার সাব হিসেবে মিকেল মেরিনোকে নামানো, এইটা একটা দারুণ মুনশিয়ানার কিনা পরিচয় দিয়েছেন কিনা কোচ লুই দে লা ফুয়েন্তে। হ্যাঁ, এটা আসলে কোচের যে স্ট্র্যাটেজি সেটা আমরা লক্ষ্য করেছি যে তারা কার পরিবর্তে কখন কিভাবে নামাতে হবে, সেটার ক্ষেত্রেও কোচ যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। স্পেনের এই দলটাতে অনেক তরুণ প্লেয়ার, যাদেরকে নিয়ে আসলে সামনের দিনগুলোতে আসা দর্শকরা ভক্তরা দেখতেই পারেন। সেখানে এই মিকেল মেরিনো লাস্ট মিনিটে সবসময় গোল দিয়ে অভ্যস্ত, এবং সে শুধু এখানে না, ইউরোতেও সে এরকম একটা মুনশিয়ানা দেখিয়েছেন। এবার বিশ্বকাপের মঞ্চেও এরকম মুনশিয়ানা, সে ক্লাব ফুটবলেও এরকম মুনশিয়ানা দেখিয়ে যাচ্ছেন। এই যে মিকেল মেরিনোর যে পজিশনিং সেন্সটা, এইটা আসলে স্পেনের এই তরুণ দলটার জন্য সামনের দিনে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? অবশ্যই এখানে একটা সত্যি কথা বলতে যারা অ্যাটাকিংয়ে থাকেন তাদের বিশেষ একটা ক্ষেত্র তৈরি করে সুযোগকে কাজে লাগানো, সেটা যথার্থই কাজে লাগিয়েছে এবং এটা অপোনেন্টের জন্য একটা ত্রাস, কখন কীভাবে কোন পজিশন থেকে এসে বলটা শুট অন টার্গেটে যাবে, অর্থাৎ কাঙ্ক্ষিত গোলের নিশানায় পৌঁছাতে পারবে, সেটা তার জন্যে যথেষ্ট একটি অভিজ্ঞতা। তরুণ হলেও সেই ক্ষেত্রে তাকে অভিজ্ঞ বলেই মনে হচ্ছে। এটা অপোনেন্টের জন্য একটা ভীতির কাজ করতে পারে যদি ইংল্যান্ডের সাথে পরবর্তী খেলা। স্পেনের নেক্সট ম্যাচটা আমরা যেটা দেখলাম আজকের এই জয়ের পরে, ফ্রান্সের বিপক্ষে তাদের একটা বড় একটা ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ ধরাই যায় যে ফ্রান্স স্পেন দ্বৈরথ, এইটা সবাই আসলে দেখার জন্য অপেক্ষা করে। সেই ম্যাচটাতে ফ্রান্স এখন যে অবস্থাতে আছে, এই অবস্থাতে তাদের যে ডিফেন্স, তাদের যে অ্যাটাক, এই শক্তিশালী ব্লকের বিরুদ্ধে আসলে স্পেন কতটুকু নিজেদেরকে প্রমাণ করতে পারবে? আসলে ফ্রান্স আসলে সত্যি কথা বলতে ইন অল রেসপেক্ট তাদের অ্যাটাকিং, মিডফিল্ড এবং ডিফেন্ডিং পজিশনে খুবই ব্যালেন্স পজিশনে আছে, খুব ভালো পজিশনে আছে, এবং ফ্রান্স উজ্জীবিত বর্তমান প্রেক্ষাপটেও, এটা বলাই যায়।